কি বললে ডাম্পি? মুখার্জি সাহেব কথা এইভাবে অগ্রাহ্য করলো? তোমার কথা শুনেও সে দাদার সঙ্গে দেখা করতে এলো না? বলি রাস্কেল, তার কি নাম শুনি? মেম সাহেব, ও ছোকরার নাম আছে স্বপন ব্যানার্জি। ওই ব্যানার্জি শব্দটাকেই আমি ঘৃণা করি। আপনি ঠিকই বলিয়েছেন মেম সাহেব। সিলিয়ে বুঝিয়ে আপনার ব্যানার্জি টাইটেলটা বাতিল করিয়ে ফির মুখার্জি টাইটেলটা লাগিয়ে দিয়েছি। শুধু টাইটেল বাতিল করলেই আমার রাগ কিন্তু মিটবে না, কারণ ভাস্কর ব্যানার্জির সঙ্গে আমি আর কোনোদিন কোনো সম্পর্ক রাখতে চাই না। মেম সাহেব, লেকিন যাকে অগ্নি সাক্ষী করে দেওয়াকে সাক্ষী রেখে আপনার স্বামীর সাথে আপনার শাদী তো হয়েছিল মেম সাহেব। এই ডাম্পি, উল্টো পাল্টা কথা একদম বলবি না। মেম সাহেব, আমার কথাটা আপনি ঘোরাই দিচ্ছেন ঠিকই, লেকিন আপনি কি পারবেন আপনার দিলের মহাব্বতটাকে ঘুমান দিতে? কি বললি ডাম্পি? আপনি ওর বড়া ছাপ যে পথে পাও চালিয়েছেন, আমি সেই পথটাকে মানিয়ে নিতে পারছি না মেম সাহেব। কেন মানিয়ে নিতে পারছো না ডাম্পি? কি করিয়ে পারবো মেম সাহেব? আমার এই দিলের ভিতর একটা মহাব্বত আছে, একটা প্যার ভিতর আছে। প্যার মোহব্বত তোমার? मेम साहब, वो देश में हमारा एक बीवी आछे, वो 10 बरस का एक बच्चा भी आछे। हमार बीवी हर रोज हमार मंगल के लिए से मांग में सिंदूर करे। वो बच्चा के कोले लिए हमार बीवी हमार कथा सुनाए। हम ये कोलकाता से शुए शुए सब सभी से हर रोज देखते पाए मेम साहब। लेकिन यहाँ से हमारा देश बहुत बहुत दूर আছে मेम साहब। लेकिन हम एखान থেকে देखते पाए हमारा बीबी का मांग में जल जल करছে। बहुत बहुत पवित्र सिंदूर मेम साहब, बहुत बहुत पवित्र सिंदूर, बहुत সিঁদুর সিঁদুর সিঁদুর। নারী জীবনে দুর্লভ বস্তু হলো ওই একমাত্র সিঁদুর। না, ওই সব শাখা সিঁদুর নয়, সরি, আমি কিছুতেই মানি না। ওই সব করে এই বয়সে আমি কিছুতেই মা হয়ে আমার জীবন যৌবনটাকে আমি লস করতে চাই না। আমি চাই আমার এই জীবন যৌবনটাকে একেবারে বন্যায় ভাসিয়ে দিতে। আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে সাগর। শুধু সাগর না মহাসাগর? মহাসাগর। তা কোন মহাসাগর? প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ওরে বাবা, সেখানে তো এখন দারুণ ঝড়। আরে বাবা, আই মিন সাইক্লোন চলছে, সাইক্লোন, একেবারে ঝড়ের উত্তাল তরঙ্গ। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হতে পারি। ভেরি গুড। ভাস্করের চেয়ে আধুনিক সাহিত্যে দেখছি আপনার জ্ঞানটা অনেক বেশি। আমি স্বপ্ন দেখলাম মিসেস মুখার্জি। আরে নো, নেভার। ওই মিসেস শব্দটা আমি আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে হয়ে গেছি শুধু মিস। আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলের শীষ। তাহলে আপনি কি ভর্তি করে দিতে পারবে সাগর? তোমার আধুনিক সাহিত্য দিয়ে এ যুগে ছেলে মেয়েদের কামনার ডিশ। তুমি শুনে রাখো মিস মুখার্জি, উলঙ্গতার ফিশ ফ্রাই আর শর্টকাট পোশাকের বেস কাটলেট আমাকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আর মিস্টার মুখার্জি তো সেই কথাই বলেছেন। আরে আমি জানি মশাই, জানি, আর সেই জন্যই তো আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ইস, তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হতো। আরে এবার তো হবে। কখন? আরে বাবা, এই আধুনিকতার যেখান সেখানে মজলিসে যেন এক বিন্দু শিশির পড়লো একটা ধানের শীষেই। আর আমি তোমায় নিয়ে বলবো সাগর, নো 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 ভাই শোনো মাইলা ভাই, নো 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 ভাই শোনো মাইলা ভাই, ওই না প্রেম প্রেম দিয়ে দিয়ে নেগামি, ওই না প্রেম প্রেম দিয়ে দিয়ে নেগামি, I don't bother. নো 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 ভাই শোনো মাইলা ভাই, নো 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 ভাই শোনো মাইলা ভাই, ওই না প্রেম প্রেম দিয়ে দিয়ে নেগামি, ওই না প্রেম প্রেম দিয়ে দিয়ে নেগামি, I don't bother. নো 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 ভাই শোনো মাইলা ভাই। প্রেম মানে শুধু পুরুষের পথ যাওয়া, মানে স্বামীদের বাগানা দোহা, প্রেম মানে শুধু পুরুষের পথ যাওয়া, মানে স্বামীদের বাগানা দোহা, তারপর বাড়িটার ইস, disgusting. No, no, বাহ, বাহ, বাহ। আমি ঠিক সময়ে এসে পড়েছি, তাই এক সেকেন্ড দেরি না করে আমি তোদের ওই নোংরামিটা মাপবো। নোংরামিটা কোথায় দেখলেন নিশীথ বাবু? এটাই তো আমাদের সাহিত্যের সেক্স। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে তোমাদের ওই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করবার জন্য দোকান থেকে কাঁদতে কাঁদতে নিয়ে আসতেন এক ফাইল আয়োডেক্স। নিশীথ বাবু, আপনি কিন্তু একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম সুপিরিয়রিটি কমপ্লেক্স। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার মুখার্জি। আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? Shut up nonsense! I am sure যে তোমার মাথার গন্ডগোল হয়েছে, নইলে তুমি আমাকে মিস মুখার্জি বলে ডাকো। ঠিকই তো করেছি, কারণ তোর কাজকর্ম দেখিতে তোকে তো পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয়, আধখানা। What? একটা কাজ কর দিদি, ওই পপ মার্কেটের টপ ড্যান্সার মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে 6 মাস মেয়ে আর 6 মাস পুরুষ হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস? আমার দাদা মিস্টার মুখার্জির খামখেয়ালির জুতো পরিষ্কার করার একটা সুন্দর গুরু। তবে কি আমি তোর গুরুদেব ভাস্কর ব্যানার্জির ওই ব্যাকডেটেড সাহিত্য লেখার গুরু সভা পুরুষ? তুই হাসছিস না দিদি, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস কেন? তুই কিন্তু একদম বাজে কথা বলছিস। কেন কেন তুই
তুই ভুল পথে চলছিস। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামা বাবুর সব অপমান আমি মাথা পেতে নেব। দিদি, আমিও তোমার সঙ্গে যাবো দিদি ভাই। বাবুই নাই। পরান্দা, তুমিও যাবে? কেন যাবো না দিদি ভাই, কেন যাবো না? আমি যে তোমার বাবার বাড়িসি আমল থেকে এই বাড়িতে চাকরি করি। তাছাড়া কর্তা বাবু যে আমাকে ছেলের মতো ভালোবাসত, সেই ছোট্টবেলায় থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে তোমাদের নিজের ভাই বোনের চোখে দেখে ফেলেছি দিদি ভাই। আর সেই দাদার অধিকার নিয়ে বলছি, আমি নিজে জামাই বাবুর কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসবো দিদি ভাই। পরান্দা, তুমি যদি যদি লাইলা মজনুর কথা তোর মনে থাকে, আমার যদি মরণে আসে স্মরণের পথ, মৃত্যু সত্যবানকে যেমন ভাবে বাঁচিয়েছিল সতী সাবিত্রী, তুই আমি- তুই আর অভিমান করিস না রে দিদি, তুই আর অভিমান করিস না। তোমার দাদার হাতের খেলার পুতুল না হয়ে থেকে এখন তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও দিদি ভাই। কিন্তু সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার ভাই, নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার রে দিদি, নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। কিন্তু কোনো কিন্তু নাই দিদি ভাই, কোনো কিন্তু নাই। এই দেখো দিদি ভাই, তোমার জন্য আমি একটা সুন্দর শাড়ি এনেছি। দিদি, শাড়ি? এই দেখো দিদি ভাই, এই দেখো এক কৌটো তোমার জন্য সিঁদুর এনেছি। আহ! আবার সেই শাড়ি, আবার সেই সিঁদুর। I see you. Get out! Get out! Get out! আমরা বেরিয়ে যাব। নিশ্চয় তোমরা বেরিয়ে না গেলে দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে। সমীর, ছি ছি ছি, ছোট বাবু, কি করবো পরান্দা? আমার প্রতিবাদ করার কণ্ঠটা অপেক্ষ করার জন্য দাদা কায়দা করে মদ খায়। তুই মদ খেলি কেন রে হতভাগা? না খেলে আমি যাত্র শিখবো কি করে মির্জা? Correct you are. সুমিত, আমি কি করবো রে মির্জা? দাদা আমাকে বানিয়ে দিল টিমে জোনাকে পোকা। ছোট বাবু, ভাই রে কলিকাল, 1400 সালের কি নিদারুণ পরিণাম। আপনারা দেখুন, আপনি দেখুন, আপনারা সবাই দেখুন, আধুনিকতার কি বাদরামি। নিশিত, নিশিত, ভয় নেই তোমার নিশীথ, তোমার কোনো ভয় নেই। তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিতে চাইলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। জামাই বাবু, ইস! একেবারে দেখে মনে হচ্ছে তুলসী পাতা ধোয়া। একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো, ওয়া ওয়া। তুমি কোথা থেকে আসছো? দাদা, চাই না গোয়া। আরে দাদা, এই অসভ্য লোকটাকে বলে দাও আমি হতে চাই না ওর হাতের কমলা লেবুর কোয়া। হতে পারতাম বিষম্বে পড়ুয়া যদি এই মুহূর্তে পাওয়া যেত মাল এক পোয়া। সুমিত, ওহ, ওহ, শিক্ষা ছেলের হাতের মোয়া। শুধু তাই নয় পরমদা, মানুষের সুনীতি
আজ দুর্নীতি ভরা। হাসি বন্ধ করে উত্তর দাও। তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমার মুখ দেখে মনে হচ্ছে সব দিন তোমার খাবার জোটে না। প্রকৃতির আবহাওয়া বিষাক্ত হয়ে গেলেও অনিবার্য কারণে প্রয়োজনীয় বাতাসটুকু নিয়ে ফুল কি ফোটে না? আরে দাদা, সূর্য বোধহয় এখন আর পূর্ব দিকে ওঠে না। ও পরন্দা, কাদের যেন বুক ফাটে তবু মুখ ফোটে না। এত সহজ তোমার সামান্য একটা গাঁ লেখক হয়ে আমার দ্বারায় প্রতিষ্ঠিত হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মনকে অপমান করতে চাও? কোন সাহসে? বেরিয়ে যাও। কিন্তু এমনি এমনি আমি বেরিয়ে যাই কি করে বলুন তো? আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। আপনার বোনের মতো একটা পাথরের ঢিপিকে ফিরিয়ে নিয়ে যেতে আমি আসিনি। আমি এসেছি আপনার কাছে আমার লেখা শেষ বইটা নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপিটা আমি ছিঁড়ে কুচি কুচি করে তোমায় ফেলে দেব। জীবনের জীবন্ত প্রতীক, এত সাহস আপনি পেলেন কি করে? আপনি কি জানেন? একমাত্র লেখকরাই পারে তাদের কলম তরবারির সাহায্যে আপনার ছিন্ন ভিন্ন করে দিতে। তবে কুকুর পাণ্ডুলিপির বদলে আমার এই পায়ের জুতোটা মুখে পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই। তুমি দুঃখ করো না পরন্দা, তুমি দুঃখ করো না। তুমি আমাকে একটু সময় দাও। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে শেষ কথাটা বলে যাই। এই কথা বলতে চাস? আপনার কাছে আমার দুটো জিনিস জমা রাখা ছিল, একটা বই আর একটা আমার বউ। সেই দুটো জিনিস আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। কিন্তু যাবার সময় এই গেয় লেখক আপনাকে একটা কথা বলে যেতে চাই, আপনি অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন। আমি আপনার মুখে জুতোটা মেরে দেখি কি সুন্দর। মানুষের মুখে আবার চপ্পল মনে নাকি? ম্যাগি মেয়ে লেখক বাবুর বই লেখার কি ছিরি। আমার কথা শুনে বাবুর মেজাজ একেবারে রাগ হয়ে গেল। রাগ হলো তো আমার বই গেল। আরে সালা, আমি কি তোর বাদার বউ আর নাকি তুই আমার ধার করা করে ভাতার হয়ে বসে আছিস? আমি কালই বাবুর ফ্ল্যাট ছেড়ে এখান থেকে চলে যাব। কি করে থাকবে বৌদি? তোমার মাথার গন্ডগোল। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ঠাকুরপো। মানে ওই যে একটু। হ্যাঁ বৌদি, দাদার মুখে শুনেছি তোমার নাকি ছোটবেলায় টাইফয়েড হয়েছিল। বাবা, হয়েছিল মানে? সে কি কাণ্ড হয়েছিল তো। ওরে বাবা, জমে মানুষের টাকাটানি একদিকে জমটাচ্ছে, একদিকে মানুষ টানছে, একদিকে জমটাচ্ছে, একদিকে মানুষ মানুষ শেষকালে শালা জমের মুখে মুতে দিয়ে বিছানা ছেড়ে একেবারে উঠে পড়লাম। কি বললে? ওই যে মাথার গন্ডগোল আর মাঝে মাঝে মুখ ফসকে এমন শালা কেলানি কথা বেরিয়ে যায়। ভুলে যাই। আরে বাবা, ভুলে যাই। অনেক দিনের অভ্যেস তো নাকি? অনেক দিনকার অভ্যাস মানে? এই দেখেছো দেখো, বড় বৌদির কাছ থেকে। আরে বাবা, সব কথা জানার আগে
কি হলো? সব কথার মানে তুমি একদম জানতে চেয়ে না, ঠিক আছে? আর তোমাকেও বলি, ছোট হয়ে বড়দের ভুল ধরা বসটা একটু ত্যাগ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। শালা যা শালা, ওরে বাপরে বাপ, ওরে বাপরে, আর একটু হলেই শালা ধরা পড়ে গিয়েছিলাম। ভাবে শালা এমন করে আর পারা যায় না শালা, সত্যি। তার চেয়ে বরং শালা ওই দুদিন পরে ফিরে গিয়ে যেখানে গিয়ে আমাকে নাচতে হবে, গাইতে হবে, সেই ব্যাপারটায় একটু ঝালাম করে নি। তা না হলে ওই 14 পাকার ভাতারের ঘরটা করতে এসে সে ব্যাপারটা একেবারে মরচে ধরে যাবে। এসো না গো আমার ঘরে, খাবে যদি পদ্ম মধু। এসো না গো আমার ঘরে, পুরোনো দিনের মানুষ তো এইসব আপনারা বুঝবেন না। যাই বলো, ঘরের কোনো বউকে এমন কোনো নাচ গান আমি কোন দেখতে দেখিনি আমি। আরে মা, ও মা, ভাস্কর কোথায়? কি জানি কোথায় গেছেন বাবু। বৌমা, বড় লোকের মেয়ে বলে তুমি কি এই বুড়ি শাশুড়িটার কোনো কথাই গ্রাহ্য করবে না? তোমাকে না আমি কতদিন বলেছি ভাস্করকে তুমি বাবু বলবে না? আপনার ছেলে কোথায় গেছে আমি জানি না, সত্যি বলছি। ওই এক খাম খেয়ালি ছেলে আমার, কখন যে কি খেয়াল হয়। কাল থেকে কেমন যেন গম্ভীর হয়ে আছে। তা তোমার সঙ্গে কোনো ঝগড়া টগড়া করেনি? না 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 না, আমার সঙ্গে কোনো দিন বাবু ঝগড়া করেন না। হ্যাঁ বৌমা, তুমিও কোনোদিন এই স্বামীর সঙ্গে ঝগড়া করো না। স্বামীর সঙ্গে ঝগড়া করলে সংসার কোনোদিন সুখের হয় না। কদিনের সংসার, দুদিন পরেই তো এখান থেকে মালটা কেটে পড়বে। কি বললে বৌমা? কোথায় চলে যাবে তুমি? না মানে বলছিলাম কি, অনেকদিন তো বাপের বাড়ি যাইনি মা, তাই মানে বিয়ে হয়েছে মাত্র 12 দিন। আই কপাল আমার, তোমার বিয়ে মাত্র 12 দিন হলো হয়েছে। কি গো বৌমা, দেখেছেন মা, আমার ভুল হয়ে গেছে মা। আসলে ওই মাছ বলতে গিয়ে দিন বলে ফেলেছি। মা, ও মা, আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন বুঝি? হ্যাঁ বাছা, এই তোমার ব্যাপার স্যাপার আমার কিছুই ভালো লাগছে না। তাই মা কালীর মন্দিরে পুজো দিয়ে তোমার নয় মানসিক করে এলাম, যাতে তোমার মাথাটা একটু সুস্থ হয়। কই এগিয়ে এসো, তোমার মাথায় একটু সিঁদুর পরিয়ে দিই। একটু ভালো করে সিঁদুর পরতেও পড়ো না, জানো না আমি ছাবাচ্ছা। শোনো, মা কালীর মন্দিরে আসার সময় একটা মা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো, আমি শুনি। আচ্ছা মা, ঠিক আছে, আমি পড়ছি, বসছি। এসো মা লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই সুখে থাকার জন্য তোমার বলেছে, দুঃখ যেন চিরদিন ধরে ধরে থাকে। কি বলবো তোমাকে, বড় লোকের মেয়ে বলে কি তুমি কিছুই শেখনি? বলে তোমার মা নয় মারা গেছে, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছুই শেখায়নি? একই লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে। আমাকে দাও, শোনো
তোমারে করিব পূজা ধূপ ধুলো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। মা, মাগো রক্ষা করো মা। বলছিলাম কি মা, আপনি তাহলে এখন সুস্থ বলেন মা? ও মা, মা আমি তাহলে দুদিনের জন্য বাপের বাড়ি যাই। শোনো শোনো বৌমা, স্বামীর ঘর করতে এলে মেয়েদের এত বাপের বাড়ি ভালো নয়, ভালো নয়। বাবা, কোনো কিন্তু নয় সঙ্গীতা, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তুমি তাই শুনবে। মা ভালো হয়ে গেলেও মাকে এখনো কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই এখনই তোমার বাপের বাড়ির যাওয়া চলবে না। দেখলে তো বৌমা, দেখলে তো মায়ের উপরে ছেলের কত মায়া। তাই তাই তুমিও এমনি একদিন মায়ার বাঁধনে বাঁধা পড়বে। হ্যাঁ, তুমি যখন আমার মতো ছেলের মা হবে, মায়ার বাঁধনে বাঁধা পড়বে বৌমা, মায়ার বাঁধনে বাঁধা পড়বে। এই যে ওই বুড়ি মাগিটা কি বলে গেল কানে গেল, আমি নাকি ছেলের মা হবো, দুদিন পরে মা হবো আমি। শোনো, মায়ের বাঁধন একবার জড়িয়ে পড়বো। শোনো বাবু, আপনি আমার পাউডার করে বেরিয়ে দেন, আমি কাল এই বাবুর ফেরার ছেড়ে আমি চলে যাবো। হ্যাঁ শুনুন, আমি কিন্তু খারাপ মেয়ে বাবু, 1 টাকা কম দিলে না কাঁচা কাঁচা কিস্তি দিয়ে তোমার কিস্তি একেবারে কিস্তি কভার করবো। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাসের মুখে আমি সালা লাথি মারি। কিন্তু কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? বেশ কিছুদিন তো হয়ে গেল তুমি আমার বউ সেজে আমার বাড়িতে আছো। মা ভাইয়ের উপর আস্থা স্থাপনের জন্য আমরা এক ঘরে থেকেছি ঠিকই, কিন্তু এক বিছানায় তো নয়, আলাদা আলাদা বিছানায় থেকেছি। আচ্ছা তুমি আমাকে বলো তো সঙ্গীতা, আমি কি কোনোদিন তোমাকে স্পর্শ করতে চেয়েছি? সেই জন্যই তো আমি মুশকিলে পড়ে গেছি। ভেতরে ভেতরে আমিও যেন কেমন হয়ে গেছি বাবু। ও বধুমণি, বধুমণি, আপনাদের বাড়িতে আবার লোক আসছে। কে আসছে রে তপন, কে আসছে? অক্ষয় দাদু গো, অক্ষয় দাদু। সর্বনাশ, ও অক্ষয় দাদু আসছেন। জ্ঞাতি সম্পর্কে আমার দাদু। ও বাদ কথা, হ্যাঁ বল। তোমাকে তীর্থ ভাবতে হবে না। এ বালির তম্বলকে আমি ভাত কন্যাকে তো বলেছি দাদুতে। কি বলেছিস? আমি বলেছি আমাদের এই বালের বৌদিমণি না 3 নক্ষত্র। আমি আবার পলে আসবো। এখন মুন্নিতে তো ছুটে আছি। দাদাতে না, তাই টানে টানে বলি, মুন্নি তোমাদের কাছে মেয়ে না, আমি ভালো বেঁচেছি। আর ফলেতে আলু কথা বলবো। এখন আমি যাই। এই মুন্নি, আরে ওই পাগলটার কথা শুনে এইভাবে এসে কোনো লাভ নেই। আমি যা বলছি তাই শোনো। অক্ষয় দাদুর সামনে খবরদার তুমি আমাকে আপনি বলে কথা বলবে, আর তুমি আমাকে কখনো বাবুও বলবে না, কেমন? আরে বাবা, ও
মহা মুশকিল তো। তখন তুমি এই ঘোমটার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে দেখবে, আমি যেটা ইশারা করব তুমি ঠিক সেইটা আবার আমার লক্ষ্মীমন্ত নাচবো কই? কই দাদু যে আসুন আসুন দাদু আসুন 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 আসুন। যখন জানতে পেরেছি তোরা ভাস্কর এই পাড়াতেই থাকিস, তখন একবার কেন আমি হাজার বার আসবো। আরে হ্যাঁ রে ভাস্কর, আরে নাচ বলে তো অনেক বয়সে তফাৎ মনে হচ্ছে। তুমি দাদুর কথার উত্তর দাও। আপনি না মানে তুমি থামো তো। হ্যাঁ, জাদুকে যা বলে আমি বলবো। আসলে কি জানেন দাদু, আমাদের বিয়েটাকে ভালোবাসা করে হয়েছিল, তাই ও আমার বয়স দেখেনি আর আমি ওর বয়স দেখিনি। বেশ বেশ, ভালো। আচ্ছা দাদু, ভাস্করকে তুমি বলার আগে আপনি বললে কেন? ওই যে দাদু মানে মানে না ও আমাকে ভর ভাবতে গিয়ে না দাদুকে বল। একদম একদম একদম। ও দাদু, দাদু তোমার ঠাকুমার কথা মনে পড়ে না? দাদু তুমি তো খুব বড় লোক বাড়ির মেয়ে গো। বাপের বাড়ি থেকে কত গয়না পেয়েছো, কিন্তু অত বড় লোক বাড়ির মেয়ে হয়ে শেষ করে ভাস্করকে সেই থেকে শুধু একেবারে দাদু এই নাচবইয়ের মুখে ভাষা এমন কারে? আর বলো না দাদু। আরে শুনলে দাদু, কেউ বেশি কথা বলে না আমার বউয়ের মাথাটা একেবারে গরম হয়ে যায়, আর তখনই মনে হয় ও একটা বদ্ধ পাগলি। নাচবো পাগল? তাহলে তাহলে ভাই তুই খুব একটা সুখী হতে পারিস না। না দাদু না, একদম নয়। এটা বদ্ধ পাগল ভাস্কর তাহলে একবারে সুখী নয়, ওই পাগলির জানলায় পড়ে ভাস্করের মায়ের নাকের জলে চোখের জলের অবস্থা। ঠাকুর, এবার মনে হচ্ছে তোমার চোখ আছে প্রভু, তোমার চোখ আছে প্রভু। আচ্ছা আচ্ছা সঙ্গীতা, এবার তুমি বলো তো আমি তোমাকে কেন জিজ্ঞাসা করেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় মানুষের মুখে? এবার মুতে তনু তথা না বলে এবার আমি নিকিয়ে দেখাবো। আমি একটুনি বই নেতা তুলু করবো। আর সেই জন্যে আমার দাদার দোকান থেকে দাদু তেল লুটিয়ে লুটিয়ে নিয়ে নেতি। মুখে বল তো বল, মুখে বল, নাহলে তুই কি যে দেখছিস আমি কিছু বুঝতে পারছি না। বলবো দাদু বলবো, আগে দালা দাল নেতাটা শেষ হোক তারপরে বলবো। হ্যাঁ এখনো ভুলে গেছি,
তো নীতি ঠিক মতো নেতা তো আসছে না। তুই আমার বই দেখবি তার আবার কথা। ও দাদু, তুমি আমার মুখে তুলে দিলে এক মতো ব্যথা, আর মেরে দিলে একেবারে নেতা। ঠক্কর খাবা, তোর দ্বারা কিচ্ছু হবে না। সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। আরে আমার যদি বয়স কম হতো তাহলে আমি দেখিয়ে দিতাম কেমন করে বই লিখতে হয়, কেমন করে বই লিখতে হয়। আমার বদিদাদা লোভী মেয়ে মানুষ, আমার দাদার বেতায় কত, কারণ ওই মুখার্জি বাবুর লোক আমার দাদার মন্ত্রীর দোকানটা ভেঙে দিয়েছে। আমি তো মুন্নিকে ভালো বেঁধে ফেলেছি। তাই নাকি? মুন্নিকে দেখতে দেখতে একটা বই লেখা থেকে দিল। সেই বইটা ওই মুদিখানা দুতালে বিক্রি করলে আমি মুন্নিলাদের টাকা এনে দেবো। সেই টাকা দিয়ে দুটো মুরগি কিনবে, হ্যাঁ, আর সেই মুরগি দিয়ে এইভাবে ডিমের পর ডিম পালবে, ডিমের পর ডিম, আর ডিমের পর ডিম পালবে। আর সেই ডিম বিক্রি করলে মন্দির জন্য ওই ইয়ে এনে দেবো, বলো বলো গয়না এনে দেবো, ফ্রিজ কিনে দেবো, আর আলমারি কিনে দেবো। আর মুন্নি আমাকে ভালোবাসে। এইভাবে আমি পায়ের উপর পা দিয়ে বসে থাকবো, আর মুন্নি আমার পা টিপে দেবে, আর আমি তখন আর নিকতি আর নিকতি আবার ঠিক কথা নিকবো। দাদু একটা পাক্কা শয়তান, আমার দাদার বেতাই কত, আর আমার বৌদি এটা ভীষণ লোভী মেয়ে মানুষ। এই কি বললি? খেপামো করার জায়গা পাস না তুই? বলে বাবালে, আমি লোভী মেয়ে মানুষ? আজ এই খুন্তি দিয়ে তোর জিভটা যদি আমি পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে না পেরেছি তো আমার নাম বৌদি, তুমি না আমাকে ওনম করে তাকিও না, আমার ইয়ে হয়ে গেছে। আমার মনটা বাবুই পাখির বাসা। আজ আসুক আসুক মানুষটা বাড়িতে, তার মুখের সামনে আমি এই কথাটা একেবারে বলে দেবো। দুধ ছাই দুধ, তাকে বলেই বা কি হবে? আমি যদি স্বপনের চেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতাম তাহলে আমি কত দামি দামি শাড়ি পরতাম, কত দামি দামি গয়না পরতাম, আমি হয়তো গাড়িতে চড়ে বেড়াতাম। তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। আমাকে নিয়ে গিয়ে কি লাভ? আমার মনটা তো বাবুই পাখি। আশা, এ কথা তোমাকে কে বললো? কেন? তোমার ওই খেপা ভাই। আরে ওটা তো একটা পাগল, তুমি ওর কথা শুনে তুমি আমার উপরে রাগ করে বসে আছো। আশা, আশা, আমার সেই বন্ধু দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অমানসিক মানসিক কষ্টে ভুগছি। আশা, আমার কথা শুনলে তোমাকে আর কখনো কোনোদিন ভুগতে হতো না। আশা, আমি তো তোমাকে বারবার বলেছি যে তুমি ওই মুখার্জি বাড়ির কাছে যাও, ওনার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও, নয়তো ওনাদের লোকজনদের কাছে গিয়ে তুমি কিছু ঘুষের ব্যবস্থা করো। আশা,
শিক্ষা যে আমাকে অশিক্ষার সঙ্গে পাপ রাতে বাধা দেয় আশা, তাই তো আমি তোমার কোনো কথা মানতে পারিনি। তবে তবে এবার হয়তো আমাকে তোমার অনেক কথাই শুনতে হবে। এই যুগে সব স্বামীরা তার বউদের কথা শোনে, শুধু তুমি ছাড়া। যেমন বইয়ের কথা শুনে একটু একটু করে উন্নতি করেছে তোমার ওই ভাস্কর দা, তেমনি যদি তুমি আমার কথা শুনতে তাহলে তুমি জীবনে অনেক অনেক উন্নতি করতে পারতে। আমি ভাস্কর দার থেকে অনেক অনেক বেশি এগিয়ে যাব। কিন্তু কি করে? অন্ধকারে পা দিয়ে নিজের আলোর জগৎ থেকে ওই কালো পৃথিবীতে ভাসিয়ে দিয়ে। তুমি? আমি স্বপনে ব্যানার্জি। অনেক হিন্দি সিনেমায় দেখা যায় ব্যাংক লুট করার কায়দা, নেতাদের খুন করার টিপস, মেয়েদের যৌবন নিয়ে সিনেমিনি খেলা, চুরি ডাকাতি দাঙ্গাবাজি, এসব হচ্ছে অভিনব কৌশল। ওগো এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আরো আরো অনেক কথা বলার বাকি আছে। অনেক কথা বলার বাকি আছে। এই দেশের শিক্ষা ও সমাজ যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তাই আমার সঙ্গে তোমাকে অন্ধকারে নামতে হবে আশা। আজ তুমি আমার সঙ্গে ওই হিন্দি সিনেমা দেখতে যাবে। সিনেমা দেখতে না গিয়ে তোরা দুজন যদি ভাস্করের বাড়িতে যেতিস তাহলে কি হতো দাদু? তোমার এই ছিদ্র খোঁজার দুঃস্বপ্নটা কানায় কানায় পূর্ণ হতো, তাই না দাদু? দাদুকে ভুল না বুঝে একটি বারের জন্য দাদুর কথাটা শুনলে তোমার ভালোই হবে। আমাকে সঙ্গে করে নিয়ে তুমি তো ওদের বাড়িতে একবার যেতেও পারতে গো। তাদের সুখের সংসারে দুঃখে ছায়া কি না ফেললেই নয়? সুখী নয় ভাস্কর, সুখী নয়। সুখী নয় না। শোনো, তো শুনেছি তোমার বৌদি নাকি একটা বদ্ধ পাগল। আরে স্বপন, আমি নিজের চোখে দেখে এসেছি। বউটা ভাস্করের জামার কলার ধরে হ্যাঁসা হ্যাঁসি করছে। এই কথা কি সত্যি দাদু? হ্যাঁ রে স্বপন, সত্যি। দাদা আপনি? দাদু সেদিন আমাদের বাড়িতে গিয়ে আর কতটুকুই বা দেখে এসেছেন। তোর বৌদি যে কতখানি পাগল সে তো আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারছি না রে ভাই। এই দাদা, আপনি কি দিদির চিকিৎসা করাননি দাদা? মায়ের জন্য আর তোমার জায়ের জন্য বাড়িতে তো ডাক্তার লেগেই রয়েছে বৌমা, কিন্তু রোগটা কমা তো দূরের কথা, দিনের পর দিন যে বেড়েই চলেছে। কাল রাত্রে একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? হঠাৎ দেখি আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাই অমরকে খুন করবে বলে তার গলাটাকে টিপে ধরেছে। ওরা যাতে আমার বাড়িতে গিয়ে আসল ব্যাপারটা জানতে না পারে, আবার যাতে আমাকে আরো কঠিন বিপদের মধ্যে না পড়তে পারে, সেই জন্যে আমি যে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। তুমি আমার অপরাধ নিও না দয়াময়, তুমি আমার অপরাধ নিও না। আচ্ছা ভাস্কর দা, তুমি কি জানতে না, বিয়ের আগে জানতে না বৌদি পাগল? আরে বাবা, জানলে কি আমি তাকে বিয়ে করতাম? শুধু তাই নয়, দুজনের বয়সের কত তফাৎ। এই বলছে তুমি, এই বলছে আপনি। আপনি এক কাজ করুন দাদু। বলো ভাই। এই ৫,০০০ টাকা আপনি আপনার কাছে রেখে দিন। ৫,০০০ টাকা? হ্যাঁ দাদু, আমি মাঝে মাঝে এমনি করে এসে আপনাদের কিছু কিছু টাকা দিয়ে যাব। তোমরা আমার বাড়িতে গেলে হয়তো সঙ্গীতের পাগলামিটা যেতে পারে, আর তাছাড়া বলাও তো যায় না, হয়তো কামড়া কামড়ি করে একটা রক্তারক্তি কাণ্ড উঠিয়ে ফেলতে পারে। দাদু, তুমি ওই টাকা দিয়ে কিছু মিষ্টি খেও। আসি রে স্বপন। বৌমা, আমি আসছি বৌমা, আমি আসছি। মাঝে মাঝে এসে আমি এমনি করে তোমাদের টাকা দিয়ে যাব। হ্যাঁ বৌমা, আমি টাকা দিয়ে যাব। এই যে মশাই, কি বুঝলে? আরে দাদু, তুমি বা কি বুঝলে বলো তো? রাজবো ডাল মে কুছ কালা। তোমাদের হাসির শব্দে আমার জন্য কানে তালা লেগে গেল।
মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তোমরা কি নাই ব্যঙ্গ করতে পারো, কিন্তু ওইসব করে তোমাদের কোনো লাভ হবে না। ভাস্করটাকে ছোট করে তোমরা বড় হতে যেও না। ভাস্করটা কিন্তু মানুষ। তোমরা যদি অসৎ পথে বড় হতে চাও তাহলে আমার সঙ্গে ওই অন্ধকারে ঝাঁপিয়ে পড়ো। অন্ধের বুকুর যখন একবার কেঁপে গেছে তখন ভাস্কর কাতলা মাছের মতো খাবি খাবে। ও দাদু, আসল ব্যাপারটা জানার জন্যে আমি খুব তাড়াতাড়ি ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসবই আসবো। তুমি একবার গেলে আবার ভাস্কর টাকা নিয়ে আসবে। আপনাদের বাড়ি ভাস্করদা এসেছে? ভাস্করদা? হ্যাঁ এসেছিল, কিন্তু পিছনের দরজা দিয়ে চলে গেছে। চলে গেছে। এত চেষ্টা করেও আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। আচ্ছা কি ব্যাপার বলুন? আর বলবেন না, আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম, কিন্তু কিছুতেই ওনার আমি সন্ধান করতে পারছিলাম না। আজ হঠাৎ দূর থেকে দেখতে পেলাম উনি এই বাড়িতেই ঢুকেছেন, কিন্তু ব্যাড লাক, আমি আসার আগেই উনি এই পিছন দরজা দিয়ে বেরিয়ে গেছেন। আচ্ছা, ভাস্করদার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধী, আর উনি আমার জামাই বাবু। হ্যাঁ মানে? আরে বুঝতে পারলেন না দাদু, উনি হলেন সঙ্গীতাদির ভাই। আচ্ছা, আপনারা আমার দিদিকে কি করে চিনলেন? সে কি গো, তোমার ওই পাগলি দিদি আমার দুঃসম্পর্কে নাচবো। কি বললে? আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি, আমি নিজে চোখে দেখিয়েছি। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি কানে ভুল শুনলাম? আমার দিদিকে উনি দেখেছেন জামাই বাবুর বাড়িতে? না না, এর মধ্যে নিশ্চয় কিছু একটা রহস্য আছে। আচ্ছা, আপনি কবে গিয়েছিলেন আমার ওই জামাই বাবুর বাড়িতে? এই তো দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা বলুন তো, আমার দিদিকে দেখতে কেমন? ছোকরা মনে করছে আমি মিছে কথা বলছি। ও হ্যাঁ দাদু, ও যে তোমাকে সন্দেহ করছে। না মানে, আরে ছোকরা, তাহলে চলো, তোমার দিদি দেখতে এই খুব সুন্দর, গায়ে গা গয়না, কপালে দপদপ করছে সিঁদুরের টিপ, আবার সেটিতে সিঁদুর। না না মামা মানে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। আমি অনেক দিন আমার দিদিকে দেখিনি তো। আচ্ছা আচ্ছা, আমি চললাম। আরে দিদির বাড়ির ঠিকানাটা নিয়ে যাবেন না? জামাই বাবুর ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা আমি একটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কারণ জামাই বাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে গেছে এ খবর দাদা জানে না, বৌদি জানে না, এমনকি আমার দিদিও জানে না। ও দাদু, যে পাগল হয়েছে সে নিজেই জানে না এই কথাটার মানে কি। আরে শুনো নাচবো, মানেটা বুঝতে পারলে না? ও দিদি যেমন পাগলি, ও তেমন একটা পাগল। আমার এই
এই ছোট ভাইটা কাণ্ড জ্ঞানহীন মেজো ভাইয়ের মতো কি ওই লেখক ভাস্কর ব্যানার্জির সঙ্গে লাইন চালিয়ে যাচ্ছে? না হলে ও কি করে জানলো যে ওই লেখকটা আমাকে পাগলা বলে চালাতে চাইছে? তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা? ও দাদা, তুমি কি কোনো খবরই রাখো না? তুমি কি কারো মুখে শোনোনি যে ইডিয়েট ভাস্করটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে আমাকে পাগল বলে চালাতে চাইছি? বলবেই তো, কারণ আমি সমস্ত প্রকাশককে বলে দিয়েছি কেউ যেন তার বই না ছাপে। কিন্তু ধাপে ধাপে ও যে কোথায় নেমে যাচ্ছে সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো দাদা? কাল পর্যন্ত সে আমার মাপের চিন্তার মধ্যেই ছিল। আজ থেকে আমি তাকে মাপের বাইরে পাঠিয়ে দেব। মিস্টার সাগর রায়, অসহায় পড়ে এসছে সুন্দরী মেয়েটা, কোনো পথই সে খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার প্রাক্তন স্বামী যে তাকে পাগল প্রতিবন্ধ করে রেখেছে। এসব কথা কি লিখছো সাগর? সত্যি কথাই তো আমি লিখেছি স্যার। কারণ যেমন করে হোক আমার উপন্যাসের এই কবিতায় সেই সমাজে উলঙ্গ করতেই হবে, প্রচার করে দিতে হবে। সেই ভাস্কর ব্যানার্জি চোর, চরিত্রহীন, ভাবপ্রবাদ। আইডিয়া ভাস্করকে তুমি কত নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে ভাস্করকে নামিয়ে দেবো সুনামের সাততলা থেকে এই বদনামের নর্দমায়। সাগর, এতে আমি তোমাকে সর্বোত্তভাবে সাহায্য করব সাগর। ও শিওর, তোকে তো সাহায্য করতেই হবে বোন। নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষই জীবনে জয়লাভ করতে পারেনি। মিস্টার মুখার্জি, আপনি সাহস দিলে আর সঙ্গীত আমার পাশে থাকলে আমি 6 মাসের মধ্যে ভাস্করকে পাগল বানিয়ে দেব। যে শয়তান আমার মনকে পাগল প্রতিপন্ন করতে চাই তাকে আমি সহজে ছাড়বো মনে করছো? ওটাই না, ওকে আমি পথের ভিখারি করে ছাড়বো। ওর চরিত্র আমি ভিখারি সাজিয়ে ছাড়বো। আর জন্মে ঠিক থাকবে না, থাকবে না তার। বলেন স্যার, আমি কথাগুলো নোট করে নিচ্ছি। থাকবে না তার মান সম্মান, এমনকি তার কলম ধরা হচ্ছে পর্যন্ত। সব এখন বলেন আপনার হুকুম কি আছে? তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবে অথচ সুরজকে চিনবে না, এ কেমন করে হয় বাবু সাহেব? এই রাস্কেল, খবরদার আমাদের সামনে ওদের গুণগান তুই করবি না। কেন মেম সাহেব, অন্ধকারের পরাজয় কি আপনার সামনে আগায় আসছে? হয়ে মুনিবের মুখের ওপর কথা বলিস কোন সাহসে? মনিবরা যা বলবে তা তুই মুখ বন্ধ করে সহ্য করবি। আর মাসে মাসে মাইনের টাকাটা গুনবি। লেখক বাবু, মাইনের টাকা গুনতে গুনতে আপনি যদি কখনো আমার কামটা করতে তাহলে সমঝে নিতে এই চাকরের দুঃখটা। তোকে যদি আমি সুখের ঠিকানা পাঠিয়ে দিই, ঠিকানা? হ্যাঁ, কোনোদিন আর দুঃখ থাকবে না তোমার। আমার দুঃখ থাকবে না? না, তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন সব, কামটা কি আছে? যে হাতে কলম ধরে ভাস্কর ব্যানার্জি বই লিখেছে, তোকে সেই ভাস্কর ব্যানার্জির সেই ডান হাতটা একদম কেটে দিতে হবে। মুখ দিয়ে সে সঙ্গীতাকে পাগল বলেছে, তার সেই মুখটা অ্যাসিড পাম্প মেরে পুড়িয়ে দিতে হবে। পারবে না ডাম্পি, এই কাজটা তুমি করতে পারবে না।
এই কম্পিউটারের একটা কথা শুনেন, বলো। হাত কেটে নেওয়া और एसिड बाण मारा, ये দুটো কামের কি দরকার আছে? সির্ফ একটা কাম করলেই তো বিলকুল ছাপাই হয়ে যাবে। ও ভাস্কর বাবুকে একেবারে জানে খতম করিয়ে দিতে হবে। लेकिन वो কামটা আমার দ্বারাই হবে না বাবু সাহেব, ও কামটা আপনাদেরই করতে হবে। না, এই কাজটা তোকেই করতে হবে ডাম্পি। এই নাও রিভলভারটা নাও, নাও নাও, ধরো বলছি, ধরো ডাম্পি। আবার আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণাটা বাড়বে। গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? কিন্তু কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? কি করে আমি গঙ্গার হাত থেকে নিষ্কৃতি পাবো? ওর তো অনেক টাকা বাকি পড়ে আছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার আবার যে লজ্জারও শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মাঝে ফেলে দিয়েছেন। আমি যে এখন কি করি? আমার যন্ত্রণার কথা আমি যে কাকে জানাই? কেন গো, তোমার যন্ত্রণার কথা কি আমাকে শোনানো যায় না? হ্যাঁ, কি হলো, সরে গেলে কেন? তুমি কি অসুস্থ বোধ করছো? না মানে এই মনে মনে কি ভাবছো বলে তো? না না, তুমি নয়, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে শুধুমাত্র পড়াতে যাওয়া আপনি। আমার লেখা বই পড়ে তুমি আমার কথাগুলো আমাকেই শোনাচ্ছ? তুমিও তো আমার স্বপ্নের রঙনি, তোমার মতো করে আমার স্বপ্নের চাল তুমি আমাকে দিয়েই বোনাচ্ছ। এটা তো আমার লেখা প্রথম উপন্যাসের কথা। এটা আমার ভালোবাসার প্রথম কথা। লতার মতো তুমি আজ আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি তোমার সংসার, পরিবেশ, পরিস্থিতি আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে, সেই খবর কি তুমি রেখেছো? কিন্তু মা সুস্থ হয়ে গেলে তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে মুঠো তোমার শিক্ষার কাটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি যে তোমাকে বোঝাতে পারছি না। আর বেশি দিন তোমার এখানে থাকা চলবে না। আমার চলে যাওয়ার কথা তুমি একদম বলবে না। কি সর্বনাশ! একটা গণিকা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপর জাতার মতো চেপে বসতে চাইছে। আমার বুকের ভেতরে ঘুমিয়ে থাকা পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নোংরা মেয়ে, জোর করে তাড়িয়ে দিতে চাইলে খিস্তি খেওর করে গালাগালি দিয়ে আমার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা এই সুন্দর স্বপ্নগুলো আমার স্বপ্ন সাদের ফুল ফুটিয়ে তুলবে। ওই অসভ্য মেয়েটা আজ এই সভ্য ভদ্র ভাষা শিখলো কি করে? আমি ওর বই পড়ে পড়ি কত কিছু শিখেছি, একটু একটু করে। আমি দূর থেকে ওর বই লেখাও দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না, আর প্রশ্রয় নয়, ওকে যেমন করে হোক এখান থেকে তাড়াতেই হবে। আমার হাতের শাখা, আমার শীতের সিঁদুর, শাশুড়ি মায়ের মতো স্নেহ, অমরের প্রাণে খোলা ভালোবাসা, আমাকে সব হারাতে হবে, আমাকে হারাতে হবে।
আছে যত ফল, নারী দিলে তারে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছ কি তাহারে প্রাণ, অন্তরে তারে মমতা যে নারী, বাহিরে শাহজাহান। বৌদি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল কেন? স্বপন, সেদিন তো আমি তোদের বাড়িতে গিয়ে বলে এসেছিলাম রে ভাই, সঙ্গীতা, সঙ্গীতার যে একটা বদ্ধ পাগল। দাদা, তুমি যে কোনো কারণে হোক না কেন, নিজের যন্ত্রণা ঢাকবার জন্য তুমি বৌদিকে পাগল বলে অনেক কিছু তুমি চাপা দিতে চাও। যেমন যেমন চাপা দিতে চাই আমি। স্বপন, তোমার বৌমা মানে আমার স্ত্রী আশা, যাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম, তাকে তাকে আমি কিচ্ছু দিতে পারিনি। অথচ কিছু দিতে না পারায় আমার অসুবিধা ঢাকবার জন্য বউটাকে ভাবি আমি কোনো সময় লোভী, আবার কোনো সময় ভাবি হিংসুকে, আবার কোনো সময় ভাবি। দাদা, যাকে বাবা বাঁচা গেল। দাদা, তুমি তো মরে থেকেও বেঁচে আছো, কিন্তু আমি বেঁচে থেকেও তো বেঁচে নেই দাদা। তুমি কি সেটা বোঝো না? আরে বুঝেছি বলেই তো সেদিন তোদের বাড়িতে গিয়ে আমি 5,000 টাকা দিয়ে এসেছিলাম রে। আর যাক, সে কথা বল। আচ্ছা বলতো ভাই, তুই কি চাকরি বাকরির কোনো সন্ধান পেয়েছিস? আরে চাকরির সন্ধান এই যুগে যারা চাকরির ইন্টারভিউ নেয়, তারা বেকার ছেলেদের ওই চাকরি থেকে বঞ্চিত করার জন্য বেকারদের নিয়ে রসিকতা করে। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি পাগল হয়ে যাব। তাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব না খারাপ হয়ে সুখ ভোগ করব? শুধুই অনেক সুখ ভোগ করব। স্বপনটা কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জির গুমটির দোকানটা ভেঙে দিয়েছে সে খবর আমি জানি। লজ্জা, লজ্জা, এ আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। চিৎকার করে আজ আমার বলতে ইচ্ছা করছে, ঈশ্বর। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন এই জীবন অমন করে মেয়েটার দিকে অপলক চোখে কি চেয়ে দেখছো নিশীথ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ধোঁয়ায় শঙ্কে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। তুমি তোর আসল পরিচয় জানতে এসেছো? এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে
ওই পূজারিনীর কাছে আমি এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি কি জানতে আসনি আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায়, একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়তা? শুনতে চাও আমার মুখ থেকে একটা বাক্য? তাহলে শোনো, তুমি যে কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবু জানে, আর আমি জানি কি আমার কাছে পূজনীয়। তুমি ভুল করলে নিশীথ, তুমি ভুল করলে। আপনি ভুল বললেন, আসল পরিচয় ও বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাই বাবু। মেয়েটা বারাঙ্গনা নয়, মেয়েটি বরাঙ্গনা। তাই ওই দেবাঙ্গনার মতো আমার দিদির মুখ থেকে একটা ভয়ঙ্কর বাণী শুনতে চায়। পাইনি এমনি স্নেহের সম্ভাষণ আমি কোনোদিন আমার দিদির মুখ থেকে শুনতে পাইনি। আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি, তার সারা স্মৃতি জুড়ে এমন সিঁদুরের রেখা সে কোনোদিন আঁকেনি। দিদি, আমি তোমার ডাক ভাই ডাক, আরেকবার তুই আমাকে দিদি বলে ডাক, আরেকবার ডাক। তোর এই দিদি কিন্তু সত্যিই করি না, সত্যি বারাঙ্গনা। তোমারে বলে বারাঙ্গনা ভাই, এ দেয় ভাই, হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সমন সতী মাই, নাই বা হলো সতী, তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আজ আমাদের মতো, তারা আমাদেরই জ্ঞাতি। পুনঃ মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি পুণ্যের অধিকার না? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ, দেবত্ব দেবতা।